শ্বশুর বাড়ি পৌঁছে গেছিস, নিজে নামবি না আমি কোলে করে নাম? রুমাইশা আধো ঘুমেই বলল, আমি নামছি। তারপর গাড়ির ভেতরের দরজার হাতল ধরে টানাটানি করলো কিছুক্ষণ, কিন্তু খুলতে পারল না। এই গাড়ির দরজাটা কি হচ্ছে, ওর সাথে এমন করছে কেন, ভেবে পেল না ও। আর কয়েকবার চেষ্টা করার পরেও যখন খুলল না, তখন রুমাইশা অসহায় চোখে পাশে বসা সাফওয়ানের দিকে ফিরে তাকালো। সাফওয়ান এতক্ষণ একভ্রু উঁচু করে চোখা চোখে ওর কাজকর্ম দেখছিল। রুমাইশাকে এইভাবে তাকাতে দেখে বলল, অনেক কষ্ট করেছেন, এবার থামেন আপনি, আমি খুলছি। তারপর নিজের সিট থেকে নেমে ওপাশে দরজাটা খুলে দিল সাফওয়ান। তারপর হাতটা এগিয়ে দিল রুমির দিকে। চকিতে একবার তাকালো রুমাইশা সাফওয়ানের দিকে, তারপর হাতে হাত রেখে গাড়ি থেকে নামলো। সাফিন মেইন ডোরের কাছে এসে কলিং বেল দিল। রুনিয়া সবেমাত্র চোখ লেগে এসেছিল। ছেলে দুটো হঠাৎ বাইরে যাওয়ায় চিন্তায় ছিলেন তিনি। সাফিনের কাছে দুবার কলও দিয়েছিলেন, কিন্তু ধরেনিও, যার কারণে আরো বেশি চিন্তিত ছিলেন। কলিং বেলের শব্দ পেয়ে রুম থেকে বেরিয়ে এসে মেইন ডোর খুলে দিলেন তিনি। সাফিন দরজাতেই দাঁড়িয়েছিল। সাফিনকে একা দেখে রুনিয়া ভরকালেন, বললেন, তুই একা কেন? সাফওয়ান কই? সাফিন মুচকি হেসে বলল, গাড়ি রাখতে গেছে গ্যারেজে। আমাদের সাথেও আর একজন আছে, বাড়ির নতুন সদস্যকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত হন। রুনিয়া সাফিনের কথা বুঝতে না পেরে বললেন, নতুন সদস্য মানে? কে এসেছে তোদের সাথে? সেই মুহূর্তে সাফওয়ান এসে হাজির হলো সাফিনের পেছনে। রুমাইশা পেছনে থাকায় অন্ধকারে দেখতে পেলেন না রুনিয়া। সাফওয়ানকে দেখে রুনিয়া জিজ্ঞেস করলেন, কোথায় গেছিলি তোরা? আর কে আছে তোদের সাথে? কাউকে দেখছি না তো। তখনই সাফওয়ানের পেছন থেকে আলু থালু বেশি রুমাইশা বের হয়ে আসলো রুনিয়ার সামনে। এত রাতেই রুমাইশাকে সাফওয়ানদের সাথে দেখে রুনিয়া চমকালেন প্রচন্ড। তার উপর রুমাইশার চোখ মুখের এমন বেহাল দশা দেখে রুনিয়া ভয় পেলেন। দ্রুত এগিয়ে এসে ওর মুখে হাত বুলিয়ে উদ্বেগের সাথে বললেন, রুমি মা, কি রে, কি হয়েছে তোর? এমন দেখাচ্ছে কেন তোকে? আর এত রাতে তুই এদের সাথে কিভাবে? কি কোথায় পেলে ওরা তোকে? বাড়িতে জানে সবাই? সাফওয়ান পাশ থেকে বলে উঠল, জানে মা সবই। রিমুকে আমি বিয়ে করে নিয়ে এসেছি মামা মামির উপস্থিতিতেই। এখন তুমি ওকে ওর রুমে দিয়ে আসো, যেখানে ও থাকতো আগে। ওর ঘুম দরকার অনেক, পারলে কিছু খাইয়ে দিও। দুপুরের পর আর কিছু খাইনি ও। আর বাকি কথা কাল হবে, সব খুলে বলবো তোমাকে। এখন আমাদের সবার বিশ্রামের দরকার। তারপর সাফিনকে রুমে যেতে বলে নিজেও চলে গেল সিঁড়ির দিকে। রুনিয়া অবাক হলেন প্রচন্ড। কি এমন হলো যে এত রাতে গিয়ে সাফওয়ান বিয়ে করে আনলো রুমিকে? সব ঠিকঠাক আছে তো ওদিকে? কিন্তু বেশি কিছু ভাবলেন না তিনি। রুমিকে ক্লান্ত দেখাচ্ছে অনেক। ওর বাহু ধরে ভেতরে নিয়ে আসলেন রুনিয়া। রুমি এখন তার পরিবারেরই একজন স্থায়ী সদস্য। ভাবতেই রুমির প্রতি স্নেহ যেন আরও কয়েক গুণ বেড়ে গেল তার। রুমিকে রুমে গিয়ে ফ্রেশ হতে বলে তিনি রান্নাঘরে চলে গেলেন। ফ্রিজে রাতে রান্না করা ভাত আছে আর মাছের ঝোল, সেগুলো বের করে গরম করে থালায় ভাত বেড়ে নিয়ে আসলেন রুমির ঘরে। ঘুমের চোটে বসে বসে টাল খাচ্ছে রুমাইশা। রুনিয়া তাড়াতাড়ি করে মুখে তুলে খাইয়ে দিলেন ওকে কয়েক লোকমা। অল্প কয়েকটা খেয়েই রুমাইশা হার মানল। এক গ্লাস পানি খেয়ে ঘুমো ঘুমো চোখে রুনিয়াকে বলল, আর একটুও খাবো না ফুপি, ঘুমে চোখ দুইটা বন্ধ হয়ে আসছে আমার, কিছু দেখতে পাচ্ছি না। চোখ বড় বড় করে চারিদিকে তাকিয়ে বলল রুমাইশা। রুনিয়া হাসলেন। মেয়েটা ঘুমের ঘরেও দুষ্টুমি করছে। থালা নিয়ে বাইরে যেতে নিলে রুমাইশা পেছন থেকে বলে উঠল, তুমি আজ আমার সাথে ঘুমাবা একটু ফুপি, তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতাম, খুব ইচ্ছা করছে। রুনিয়া রুমাইশার দিকে পেছন ফিরে তাকিয়ে দুষ্টু হেসে বললেন, আমার ছেলেকে জড়িয়ে ধরতে পারছিস না বলে এখন আমাকে চাইছিস? রুমাইশা রুনিয়ার কথায় তার চোখ বনে গেল। লজ্জা পেয়ে চোখ মুখ লাল করে বলল, ছি ফুপি, কি সব বলো তুমি, যাও, লাগবে না, আমি একাই ঘুমাবো। বলে কোল বালিশটা নিয়ে উল্টো দিকে ফিরে বালিশে মাথা রাখলো রুমাইশা। রুনিয়া তা দেখে হেসে বলল, ঘুমাতে থাক, আমি আসছি এগুলো রেখে। রুমাইশার মুখে হাসি ফুটে উঠল, কিন্তু এদিকে ফিরল না ও। উল্টো দিকে ফিরেই খাপটি মেরে শুয়ে পড়ল। সকাল 10টা। রুমাইশা ঘুমিয়ে আছে এখনো।
রুনিয়া ভোরেই উঠে চলে গেছেন রান্নাঘরে। সবাইকে খাইয়ে দিয়ে রুমাইশার জন্য খাবার রেখে গেছেন রুমে। কিন্তু গভীর ঘুমে তলিয়ে থাকা রুমাইশা রুনিয়ার এতবার আসা যাওয়া একটি বাড়ির জন্যও টের পায়নি। রুনিয়া ওকে ডাকেননি আর ঘুমাতে দিয়েছেন। সাফিনও একটু আগেই ঘুম থেকে উঠেছে। উঠতো না যদি সাফওয়ান ওকে সকাল সকাল তলব না করতো। তাহলে সাফওয়ান তলব দিয়ে জানালো একটু আগে, কল দিয়ে বলেছে খেয়ে দিয়ে রেডি হতে। রুমির সাথে বিয়েটা আনুষ্ঠানিকভাবে না হলেও বাসরটা আনুষ্ঠানিকভাবে না হলে সাফওয়ানের চলবে না। জন্ম মৃত্যু বিয়ে একবারই হয়। বিয়ে যদিও করা যায় পরবর্তীতে আবারও, কিন্তু প্রথমবারের মতো এমন অনুভূতি থাকে না। নিজের প্রথম রাতটাকে স্মরণীয় করতে চাই ও। 10:30টার দিকে ঘুম ভাঙল রুমাইশার। চোখ মুখ ডলে উঠে বসলো আর মোড়া ভেঙে রুমের চারপাশে চোখ বুলালো ও। বিয়ের পর যেন সবকিছু কেমন অন্যরকম লাগছে। এই ঘরটাতে তো এর আগেও থেকেছে, কিন্তু তখনকার অনুভূতি আর এখনকার অনুভূতি সম্পূর্ণ আলাদা। তখন ঘরটাকে নিজের মনে হতো না, কিন্তু এখন সব কিছুকে নিজের বলে মনে হচ্ছে। এই বিছানাটাকে হঠাৎ করেই মনে হচ্ছে খুব আপন, অথচ কিছুদিন আগেও এমন মনে হতো না। একটা বিয়ে কি এইভাবে এত অল্প সময়ে মানুষের মন মস্তিষ্কের উপর প্রভাব ফেলে? এই কামরাটা আগে সাফওয়ানের ছিল। ছোটবেলায় যখন আসতো এই বাড়িতে তখন সাফওয়ান এই রুমে থাকতো। বিছানা, চেয়ার, টেবিল সবকিছু এইভাবেই বিন্যাস করা ছিল। রুনিয়া চেঞ্জ করেননি আর পরে। রুমাইশাও কোনো দিকে সরায়নি। যেটা যেভাবে ছিল সেটা সেভাবেই আছে। ওই বড় সাইজের চাঁদরেল আলমারিটা সেই প্রথম থেকেই এই ঘরে আছে। কত লুকোচুরি খেলেছে ওরা এই ঘরে। সন্ধ্যাবেলায় যখন আলো খুব কম থাকতো, আবছা আলোয় কাউকে তেমন দেখা যেত না, তখন ওরা সমস্ত বাড়ি জুড়ে লুকোচুরি খেলতো। রুমাইশা বেশিরভাগ সময় লুকাতো এই আলমারির নিচের তাকে। সাফওয়ান জানতো তো রুমাইশা ওখানেই লুকিয়েছে, তারপরেও ভান ধরতো খোঁজার। আর রুমাইশা হাসতো চুপে চুপে যে সাফওয়ান ভাইয়া ওকে খুঁজে পাচ্ছে না, রোজ একই জায়গায় লুকানোর সত্ত্বেও। সেসব মনে পড়লে এখনো হাসি পায় ওর। ধীরে সুস্থে বিছানা থেকে নামলো রুমাইশা। পড়ার টেবিলের ওপর খাবার রাখা। রুনিয়া ফুপি রেখে গেছেন নিশ্চয়ই, কিন্তু এখনো খাবে না, একেবারে দুপুরে খাবে। তাই ব্রাশে পেস্ট লাগিয়ে জামা কাপড় নিয়ে ঢুকলো ওয়াশরুমে। একেবারে গোসল দিয়ে বেরোবে। এক সেট জামা কাপড় কিভাবে যেন থেকে গেছিল। রুনিয়া সেটা তুলে রেখেছিলেন, নইলে আজ ওর গোসল দিয়ে কি পড়তো আল্লাহ জানে। ওয়াশরুমের দরজাটা বন্ধ করে ব্রাশ করলো। এরপর উজু করে নিয়ে নিজের মাথার ওপরে ঝর্ণাটা ছেড়ে দিল। গোসলটা কাল রাতে করলেই ভালো হতো, কিন্তু করা হয়নি। অসময়ে গোসল দিলেই সাথেই ঠান্ডা লাগে ওর। এখন গায়ে পানি পড়ার পর ভাল লাগছে অনেক, শান্তি ফিল হচ্ছে খুব। অনেক সময় নিয়ে গোসল করলো। নিতম্ব চড়ানো চুলগুলোতে শ্যাম্পু করলো। গোসল শেষে গা থেকে পানি ঝরিয়ে টাওয়াল নিয়ে গা হাত পা মুছিয়ে চুলে পেঁচালো। তারপর ওয়াশরুমের হ্যাঙ্গারে কামিজ পরতে গিয়েই বাঁধলো এক বিপত্তি। কামিজ মনে করে ওড়না নিয়ে চলে এসেছে। সেটা হয়তো বিছানাতেই পড়ে আছে, অন্তর্বাস নেই এখানে একটাও যে সেটা পরবে। কামিজটা আনতে ওড়নাটা ডান কাঁধের ওপরে দিয়ে বুকের ওপর দিয়ে দিল আলতো করে। মাথা থেকে টাওয়ালটা খুলে ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে দিল। রুমে যদিও কেউ নেই, দরজাটাও লক করা, তারপরেও বুকের ওপর কিছু না থাকলে কেমন যেন লজ্জা লাগে। ওয়াশরুমের লক খুলে বের হলো রুমাইশা, কিন্তু ও যা ভেবেছিল তা হয়নি। কামিজটা ওখানে থেকে যায়নি, বিছানার কাছে মেঝেতে পড়ে আছে। হয়তো জামা কাপড়গুলো হাতে করে নিয়ে যাওয়ার সময় হাত থেকে কখন পড়ে গিয়েছে। এগিয়ে গিয়ে চুল ঝাঁকিয়ে নিচু হয়ে কামিজটা তুললো। চুলগুলো মেঝেতে লুটিয়ে পড়লো। তারপর আবারও চুল ঝাঁকিয়ে উঁচু হয়ে কামিজটা একবার ঝাড়া দিয়ে ওড়নাটা এক টানে খুলে বিছানার পায়ের ওদিকটায় ছুঁড়ে দিয়ে কামিজটা পরে নিল। তারপর আবারও ঘুরে ওয়াশরুমে যেতে নিল ভেজা কাপড়গুলো আনতে। আর তখনই পেছন থেকে এক পুরুষালী কণ্ঠে গলা খাকারি শোনা গেল। রুমাইশা জমে গেল সাথে। চোখ জোড়া বড় হয়ে গেল ওর। রুমে কেউ ছিল, কিন্তু ও যে ঠকিল রুমাইশা। তারপর ওখানে দাঁড়িয়েই আস্তে ঘুরলো পেছনে। সাফওয়ান খাড়া হয়ে বসে আছে বিছানার পায়ের কাছটায়। ছুঁড়ে দেওয়া ওড়নাটা ওর মাথায় পড়ে চোখ দুটো সহ মুখটাও ঢেকে দিয়েছে। রুমাইশার কান গরম হলো। ছি, সাফওয়ান কি দেখে ফেলেছে ওকে এই অবস্থায়? লজ্জায় চোখ কুঁচকে গেল রুমাইশার। সাফওয়ানের কাছে গিয়ে তাড়াতাড়ি করে সাফওয়ানের মাথার উপর থেকে ওড়নাটা উঠিয়ে নিল। ওড়না ওঠানোর পরেই ওর চোখে পড়ল সাফওয়ানের বিস্ময়ে হতবাক দৃষ্টি। চোখের পলক পড়ছে না ওর। মুখটা কিঞ্চিৎ হা হয়ে আছে।
মুগ্ধ দৃষ্টিতে রুমাইশার দিকে অপলকে চেয়ে আছে ও। ভেজা চুলে রুমাইশার অর্ধনগ্ন দেহ দেখে সাফওয়ানের হৃৎপিণ্ডের দৌড়ানি থেমে গেছে যেন। সাফওয়ানের এমন দৃষ্টি দেখে রুমাইশা কি করবে বুঝতে পারল না। লজ্জা লাগছে ওর প্রচন্ড, সেই সাথে হাসিও লাগছে। ঠোঁট টিপে নিঃশব্দে একটু হেসে নিল ও। তারপর নিজেকে স্বাভাবিক করে নিয়ে সাফওয়ানের ছোঁয়ালে হাত ছুঁয়ে ওর দিক থেকে চেয়ে থাকা সাফওয়ানের মুখটাকে নিজের দিক থেকে অন্যদিকে ঘুরিয়ে দিল। কিন্তু মুখটা ঘুরিয়ে দেওয়ার পরেও আবারও ফিরে তাকালো সাফওয়ান। তারপর রুমাইশার সরু কোমরটা 2 হাতে পেঁচিয়ে নিজের কাছে টেনে নিয়ে এসে ওর চোখে নিজের মুগ্ধ দৃষ্টি রেখে নেশাযুক্ত আবার মুখের ওপর ওড়না ফেলে এত সুন্দর একটা দৃশ্য দেখতে না দিয়ে যে গুরুতর অপরাধ তুই করেছিস, তার জন্য তোকে কঠিন সাজা দেয়া হবে আজকে রাতের বেলা। রুমাইশা কিন্তু দমে গেল না, উল্টো সাফওয়ানের চোখের আরো গভীরে তাকালো। তারপর ধীরে ধীরে সাফওয়ানের কানের কাছে মুখ নিয়ে মৃদু নেশা ধরানো গলায় বলে উঠল, শাস্তিদাতা যদি আপনি হন তবে আমি যে কোনো শাস্তির জন্য প্রস্তুত। রুমাইশার এমন মাদকতাময় কণ্ঠে সাফওয়ানের মাথাটা ঘুরে গেল যেন। তড়িৎ গতিতে রুমাইশার ভেজা চুলের নিচ দিয়ে মোলায়েম ঘাটটা খপ করে ধরে ফেলল ওর ইস্পাত কঠিন হাতখানা দিয়ে। আর তারপরেই মুখ ডুবিয়ে দিল রুমাইশার বিউটি বনে আর গলার মাঝ বরাবর। রুমাইশার সারা শরীরে শিহরণ বয়ে গেল, আবেশে বন্ধ হয়ে গেল 2 চোখ। সাফওয়ান ক্ষিপ্ত পায় সাথে ঠোঁট চালনা ক্ষিপ্রতার রুমাইশার এমন মাদকতাময় কণ্ঠে সাফওয়ানের মাথাটা ঘুরে গেল যেন। তড়িৎ গতিতে রুমাইশার ভেজা চুলের নিচ দিয়ে মোলায়েম ঘাটটা খপ করে ধরে ফেলল ওর ইস্পাত কঠিন হাতখানা দিয়ে। আর তারপরেই মুখ ডুবিয়ে দিল রুমাইশার বিউটি বোন আর গলার মাঝ বরাবর। রুমাইশার সারা শরীরে শিহরণ বয়ে গেল, আবেশে চোখজোড়া বন্ধ হয়ে গেল। সাফওয়ান ক্ষিপ্রতার সাথে ঠোঁট চালনা করতে লাগলো ওর উজ্জ্বল শ্যামলা রঙা গলায়। গলার কাছটা শুষে নিতে লাগলো প্রগাঢ় চুম্বনে। দাঁতের ছোঁয়া লাগলো গলার কয়েকবার। রুমাইশার মুখে পরম সুখের আভাস দেখা গেল, কিন্তু পরক্ষণেই হুঁশ ফিরল ওর। চোখ মেলে সাফওয়ানকে নিজের থেকে সরিয়ে দিল। এখন মোটেও সাফওয়ানের আদরে গলে যাওয়া যাবে না। রুমাইশা এভাবে সরিয়ে দেওয়ায় অসহায় হয়ে তৃষ্ণার্ত দৃষ্টিতে তাকিয়ে রইল সাফওয়ান প্রেয়সীর দিকে। বুকের ভেতর ধকধক করছে। রুমাইশাকে এই মুহূর্তে ওর সমস্ত শরীর মন প্রাণ খুব করে চাইছে। রুমাইশা সাফওয়ানের চোখ মুখের এই অসহায়ত্ব খেয়াল করে দুষ্টু হাসি দিল। তারপর সাফওয়ানের থেকে দূরে সরে গিয়ে ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বলল, দেনমোহরের টাকা এখনো বাকি আছে জনাব, সেগুলো পরিশোধ করে আপনার এখনকার এই চেহারাটা আমাকে একবার দেখাইয়েন। যতদিন বেঁচে থাকবেন ততদিন শুধু এই চেহারা দেখানোর পরবর্তী মুহূর্তগুলোই স্মরণ করবেন। তারপর সাফওয়ানকে আরো একবার ঘায়েল করা দৃষ্টি দিয়ে ঠোঁট কামড়ে ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দিল রুমাইশা। সাফওয়ান হতভম্ব হয়ে তাকিয়ে রইল সেদিকে। আর একটু হলেই নিয়ন্ত্রণ হারাতো। কিন্তু রুমাইশা কি বলে গেল? 12টার দিকে বেরোলো সাফিন আর সাফওয়ান। সাফওয়ান নিজেকে ঠিকঠাকভাবে ঢেকে ঢুকে নিয়েই বেরোলো। গাড়ি নেবে না, রিক্সা করে যাবে, আবার রিক্সা করেই আসবে। বাংলাদেশে এসে এই প্রথম রিক্সা চড়বে ও। সেই কোন ছোটবেলায় চড়েছিল ওর মনে নেই তা। রুনিয়াকে বলে বের হলো সাফওয়ান আর সাফিন। রুমাইশা জানে না কিছু এ ব্যাপারে, ওকে বলা হয়নি কিছুই। রুনিয়াকেও বলা হয়েছে যেন রুমিকে কিচ্ছুটি না বলা হয়। রুনিয়াও মেনে নিয়েছেন। রুমাইশা নিজের মনে রুমে বসে খাচ্ছে আর ফেসবুক ঘাটছে। দ্রুত ভাত খাচ্ছে, কারণ সাফওয়ান তখন 1 গাদা চকলেট আর চিপস দিয়ে গেছে। ওগুলো খেতে হবে তো। ও যে পেটুক সেটা সাফওয়ানকে না জানালেও রুনিয়া ফুপি বলে দিয়েছে সাফওয়ানকে নিজ দায়িত্বে। রুমি যে ছোটবেলায় পেটুক ছিল তা জানতো খুব ভালোভাবেই, কারণ সাফওয়ান কিছু খেলে আগে এসে ভাগ বসাতো। অবশ্যই অবশ্যই ওকে অর্ধেকটা দেওয়া লাগবে, নইলে আকাশ পাতাল এক করে কান্না শুরু করবে। কিন্তু এখন রুমাইশার পাতলা শরীর দেখেও ভেবেছিল তিনি মনে হয় এখন আর খাবো খাবো করেন না। কিন্তু ওর ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে সকালে রুনিয়া বলেছেন যে এখনো চিপস চকলেট খাওয়ার জন্য লাফালাফি করে, তাই সাফওয়ান এনে দিয়েছে। সাফওয়ান আর সাফিন রওনা হলো। রিক্সা করে প্রথমেই গেল RN রোডে। সেখানকার একটা শাড়ির দোকানে ঢুকলো দুজনে। সাফওয়ানের এমন অদ্ভুত শ্বাস পোশাকে সবাই অন্যরকম ভাবে তাকাতে লাগলো ওর দিকে। রাস্তাতেও একই সমস্যা ফেস করেছে সাফওয়ান, কিন্তু এইসবে অভ্যস্ত হয়ে গেছে ও। এসব খেয়াল না করে শাড়ি দেখায় ব্যস্ত হলো।
সাফিন ও ভাইকে এমন স্বাভাবিক থাকতে দেখে নিজেও শাড়ি দেখায় মনোনিবেশ করলো। দোকানদারগুলো কেমন যেন ভরকে গেল সাফওয়ানকে দেখে। ভয়ে ভয়ে ওরা সাফওয়ানকে শাড়ি দেখাতে লাগলো। কয়েকজন তো স্যার স্যার করে সাফওয়ানের কান মাথা ঝালাপাড়া করে ফেলতে লাগলো। সাফিন সাফওয়ানের থেকে কিছুটা দূরে থেকে অন্যান্য শাড়ি দেখছিল। ওর বিপরীত পাশে দাঁড়ানো দুটো মেয়ে সাফওয়ানকে দেখে নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো। দেখ দেখ, ওই যে মাস্ক পরা, চোখে কালো চশমা লাগানো ইয়াং লম্বা যে লোকটা বসে আছে, এতে আমাদের ডিপার্টমেন্টের নিউ লেকচারার। এই আমাদের অনলাইন ক্লাস নেয়, এমনি ক্লাসে আসে না, লজ্জা পায় মনে হয়। আরে দোস্ত, তোদের স্যার তো জোশ। হেতির মাসল দেখছিস? শার্টের উপর থেকে কেমন ফুলে ফুলে উঠেছে, ভেতরে সিক্স প্যাক আছে মনে হয়। দেখছি দেখছি, স্যার যখন অনলাইন ক্লাস নেয় তখন স্যারকে দেখতে যা লাগে না, বইটা যখন হাতে নিয়ে ধরে বুকের কাছে তখন তো আরও জোশ লাগে, চুলগুলো ঝাড়ি দেয় এমনে। প্রথম মেয়েটা দ্বিতীয় মেয়েটাকে সাফওয়ানের চুল ঝাঁকি দেওয়ার স্টাইল অভিনয় করে দেখালো। সাফিনও দেখলো সেটা, ঠোঁট টিপে হাসলো এদের কথাবার্তা শুনে। ঠিক এমন সময় সাফওয়ান পেছন ফিরে সাফিনকে ডাকলো নিজের চয়েস করা শাড়িটা দেখার জন্য। সাফিন ইশারায় বোঝালো সে আসছে, কিন্তু মেয়েগুলো সাফিনকে খেয়াল করলো না। দ্বিতীয় মেয়েটা প্রথম মেয়েটাকে বলল, দোস্ত, তোর ছাড়ের ভয়েস তো পুরাই আগুন, বিয়ে শাদী করছে কিনা জানিস? প্রথম মেয়েটা তখন ওকে একটা চাটি মেরে বলল, স্যার বিয়ে করছে কিনা তা জেনে তুই কি করবি? লাইন মারবি? নিজের চেহারা দেখছিস আয়নায় কোনো দিন? আর স্যারের হাইট দেখ, আর তোর হাইট দেখ, স্যারের কোমর পর্যন্ত হবি তুই, তার মানে তুই স্যারের ইয়েতে গিয়ে টোকা খাবি। দ্বিতীয় মেয়েটা চোখ মুখ কুচকে বলে উঠল, ছি ছি দোস্ত, তুই এরকম কথা আমাকে বলতে পারলি? তোর মন মানসিকতা এত নষ্ট, এই মন নিয়ে তুই হাঁটাচলা করিস কিভাবে? প্রথম মেয়েটা আবারও দ্বিতীয় মেয়েটাকে চাটি মারলো। সাফিন সাফওয়ানের দিকে এগোলো। মেয়ে দুটোর কথা আর শোনা হলো না, কিন্তু ওর খুব হাসি পাচ্ছে। কিন্তু অনেক কষ্টে দাঁতে দাঁত চেপে হাসিটা আটকানোর চেষ্টা করলো। ওকে অকারণে এমন দাঁত কেলাতে দেখলে ভাইয়া খেলাবে তখন। ভাইয়ের পাশে গিয়ে বসলো আর তখনই দেখলো সাফওয়ান হোয়াইট গোল্ডের পাড়ের গাঢ় মেরুন রঙা একটা শাড়ি হাতে নিয়ে বসে আছে। সাফিন পাশে এসে বসলে সাফওয়ান সাফিনকে শাড়িটা দেখালো। শাড়িটা দেখে মুগ্ধ হলো সাফিন। অর্গানজা কাতানের শাড়িটা সত্যিই চোখে লাগার মতো। ভাইয়ের পছন্দকে আরো একবার তারিফ করলো মনে মনে। শাড়িটা হাতে নিয়ে সাফওয়ানের দিকে তাকিয়ে বলল, খুব সুন্দর শাড়িটা, আপুর গায়ে সেই সুন্দর মানাবে। সাফওয়ানের মুখ না দেখেও সাফিন বুঝলো যে ভাই তার সন্তুষ্ট হয়েছে তার উত্তরে। ব্লাউজ পিসটা শাড়ির থেকে কেটে নিয়ে একসাথে শাড়িটা প্যাক করতে বলল সাফওয়ান। রুমাইশার জন্য আরো দুটো সুতির শাড়ি কিনে নিল ওরা। তারপর সাফওয়ান মায়ের জন্য একটা শাড়ি কিনলো। মাকে কিছুই দেওয়া হয়নি এই পর্যন্ত। মায়ের হাতে টাকা তুলে দিলেও ওইভাবে কখনো কোনো উপহার দেওয়া হয়নি, দেবে দেবে করেও দেওয়া হয়ে ওঠে না। আজ একটা সুযোগ হয়েছে, এই সুযোগটা মিস করা যাবে না। সেলসম্যান সবগুলো প্যাক করে দিলে টাকা পরিশোধ করে দোকান থেকে বেরিয়ে পড়লো ওরা গহনা কেনার উদ্দেশ্যে। স্বর্ণপট্টি দেখিয়ে প্রয়োজনীয় গহনা কিনে আরও কয়েকটা দোকানে ঘুরে দুটো পিওর সুতির 3 পিস আর দুটো হেভি এমব্রয়ডার্ড সালোয়ার কামিজ নিল সাফওয়ান। সবগুলো নিজের পছন্দে কিনলো সে। তারপর সিট কাপড়ের দোকান থেকে কিনলো কয়েকটা সুতির ব্লাউজ আর পেটিকোটের পিস। আরও কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দুই ভাই ফিরে আসলো বাড়িতে। এসে মায়ের কাছে মেরুন রঙা শাড়িটা আর গহনাগুলো দিয়ে ব্লাউজটা সন্ধ্যের ভেতরেই বানিয়ে ফেলতে বলল। অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলো রুনিয়ার হাতে ধরিয়ে দিল। আর এরপর মায়ের জন্য কেনা শাড়িটাও দিল মায়ের হাতে, দিয়ে বলল, এইটা তোমার জন্য মা, এটা পরে আজ বাবাকে চমকে দিও। রুনিয়া সাফওয়ানের কথা শুনলে লজ্জা পেয়ে হেসে উঠলেন। শাড়িটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন তিনি। মুখে হাসি যেন ধরছে না তার। ছেলে থেকে উপহার পেয়ে প্রচন্ড খুশি হয়েছেন তিনি। মুখ দেখে বোঝা যাচ্ছে শাড়িটা ভীষণ মনে ধরেছে রুনিয়ার। মাকে এইভাবে কিশোরী মেয়েদের মতো লজ্জা পেতে দেখে আর হাসতে দেখে সাফওয়ান খুশি হলো খুব। দুই হাতে মায়ের মুখটা ধরে একটা ডলা দিয়ে নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। ছেলের থেকে এমন অনাকাঙ্ক্ষিত উপহার আর আদর পেয়ে রুনিয়ার চোখের কোণে খুশির কান্না জমল। সাফওয়ানের মুখে এই তৃপ্তির হাসিটা উনি দেখেননি কতকাল। উনি ভাবেননি কখনো রুমিকে ছেলের বউ করার কথা, অথচ তার ছেলের খুশি সারাটা সময় তার আশেপাশেই ছিল। আনমনে হাসলেন রুনিয়া।
ছেলের এমন খুশি খুশি চেহারা দেখে তার আর ইশতিয়াকের বিয়ের প্রথম দিনগুলোর কথা মনে পড়ল রুনিয়ার। লাজুক লতার মতো হেসে নিজের আর রুনিয়ার শাড়ি আর অন্যান্য জিনিসপত্রগুলো নিয়ে নিচের রুমের দিকে এগোলেন। ইশতিয়াক রুমে নেই, অফিসে গেছেন, আসবেন খানিক পরেই। রুনিয়া শাড়ির ব্লাউজটা বানানোর জন্য রুমের ব্যালকনিতে রাখা পাঁচালিত সেলাই মেশিনটা রেডি করতে লাগলেন। নিজের জামা কাপড়, ব্লাউজ, পেডিকোট সব নিজে নিজে বানানোর জন্য সেলাই মেশিনটা কিনেছিলেন তিনি। মেশিনটা ব্যালকনিতে রেখেছেন তার কারণ বাড়ির ভেতরের দিকে নিলে শব্দে সবার অনেক অসুবিধা হয়। তাছাড়া সাফিন পড়াশোনা করে সারাদিন বলতে গেলে, তাই এক কোনায় নিয়ে এসেছেন যেন কারো কোনো অসুবিধা না হয়। সেলাই মেশিনটা ঠিকঠাক করে রুমাইশার রুমে চলে গেলেন তিনি। রুমাইশার শরীরের মাপটা নিতে হবে যে কোনোভাবে, ওকে কিছুই বুঝতে না দিয়ে। রুমাইশা শ্যাম্পু করেছে আজ। লম্বা চুলগুলো শ্যাম্পু করার দিনে শুকাতে সময় লাগে অনেক। চুল শুকাতে জানালাটা খুলে জানালার দিকে পেছন ফিরে বসে বসে ফোন চাপছে ও। রুনিয়া এলেন এমন সময়, হাতে ওনার পরিমাপের ফিতে। এসে বললেন, উঠে দাঁড়া তাড়াতাড়ি। রুনিয়া এইভাবে হঠাৎ এসে উঠে দাঁড়াতে বলায় কিছুটা অবাক হলো রুমাইশা। দ্বিধান্বিত হয়ে ফোনটা পাশে রেখে দিয়ে উঠে দাঁড়ালো। রুনিয়া ফিতাটা নিয়ে রুমাইশার বক্ষের মাপ নিতে নিতে বলল, তোর তো এইখানে আর কোনো জামা কাপড় নেই, কয়েকটা না বানালে? পরবি কি? তোর তো এইখানে আর জামা কাপড় নেই, কয়েকটা না বানালে পরবি কি? মাপ নিয়ে রাখছি। সাফওয়ান নয়তো সাফিন নয়তো তোর ফুপা, যে কেউ বাইরে গেলেই নিয়ে আসতে বলেছি। রুমাইশাও আর কিছু বলল না প্রতিউত্তরে। রুনিয়া ঠিকঠাক মাপ নিয়ে চলে গেলেন নিজের ঘরে। তারপর ব্লাউজ আর পেটিকোট বানানোর কাজে লেগে পড়লেন। সূর্য পশ্চিমে ঝুঁকে পড়েছে, আকাশ লালচে আভায় ছেয়ে গেছে। গাছের ডালে পাখিরা কিচিরমিচির করছে। বাড়িতে বিছানায় বসে আছে রাফসান। গা থেকে এখনো শার্ট প্যান্ট কিছুই খোলেনিও। মাথার ওপর পূর্ণ গতিতে বৈদ্যুতিক পাখা চালানো। আয়েশা বসে আছেন ছেলের পাশে। শামসুল বাড়িতে নেই, বেরিয়েছেন একটু। ভ্রমণের ক্লান্তির ছাপ ফুটে উঠেছে রাফসানের চেহারায়। ঘামে শার্টের কয়েক জায়গা ভিজে উঠেছে। চুলগুলো এলোমেলো হয়ে আছে। আয়েশা কিছুক্ষণ চুপচাপ থেকে বলে উঠলেন, কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে আয়, তোর জন্য খাবার দিয়েছি টেবিলে দেবো নাকি রুমে দিয়ে আসবো? রাফসান উঠে দাঁড়িয়ে শার্টের বোতাম খুলতে খুলতে বলল, টেবিলেই দাও, আমি আসছি এখনই। আয়েশা চলে গেলেন। ছেলে বাড়ি ফেরায় খুব খুশি তিনি, কিন্তু খুশির ছাপটা মুখে ফোটেনি। রুমাইশার সাথে মানসিক বিচ্ছেদ আর নিজের বোনের ছেলের মরমর অবস্থা, দুই মিলিয়ে তিনি মোটেও স্বস্তিতে নেই। জুবাইর ভর্তি আছে হসপিটালে। কলার বোন থেকে হাত খুলে গেছে, নাকের একপাশের হাড়ে চির ধরেছে। ডক্টর প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। কয়েকদিন পরেই হসপিটাল থেকে রিলিজ দেওয়া হবে ওকে। রাফসান ওয়াশরুম থেকে বেরিয়ে হাত মুখ ধুয়ে মুছে টেবিলে বসলো। আয়েশা পাশে বসে ছেলেকে খাবার বেড়ে দিতে লাগলেন। রাফসান খাওয়া শুরু করলো। আয়েশা তাকিয়ে দেখছেন ছেলেকে। বাচ্চাগুলো কত দ্রুতই বড় হয়ে যায়, তাই না? রাফসানের বয়স এখন 28 ছুঁই ছুঁই। আয়েশার মনে হলো এই তো সেই দিন রাফসান সমস্ত গায়ে ধুলোবালি মেখে গুটি গুটি পায়ে হেঁটে বেড়াচ্ছিল সমস্ত উঠান জুড়ে। আর এখন সেই ছোট্ট রাফসান পরিপূর্ণ যুবক হয়ে বসে আছে তারই সামনে। বিয়ে দিয়ে দিতে হবে অতি দ্রুত। খালি গায়ে বসে আছে রাফসান। ওর ফর্সা পিঠের বাহুর দিকটায় একসাথে অনেকগুলো তিল এক জায়গায় জড়ো হয়ে আছে। শরীরে আর কোথাও তিল নেই ওর, এই একটা জায়গাতেই এক গাদা তিল। গায়ের রং ওর রুমাইশার থেকেও ফর্সা। মাথার ঝাঁকড়া চুলগুলো প্রচন্ড রকম কালো। মুখ ভর্তি চাপা দাড়ি, তার সাথে গোলাপি ঠোঁট। চোখের পাপড়িগুলো ঘন আর কালো। যেখানে চুলের আসলে প্রয়োজন সেখানেই সৃষ্টিকর্তা ওকে পুরো ঢেলে ঢেলে দিয়েছেন। খাওয়ার এক পর্যায়ে রাফসান বলল, তুমি কথা বলেছে ও বাড়িতে যাওয়ার পর একবারও? আয়েশা বললেন, কল দিয়েছিল দুপুরের একটু আগে আমার কাছে, কিন্তু আমি রিসিভ করিনি। রাফসান খাওয়া থামিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, মা, বিয়েটা যেহেতু হয়ে গেছে আটকাতে চেয়েও পারো নি, সেহেতু এখন আর রাগ পুষে রেখে লাভ কি বলো? তুমি ফোন দিয়ে কথা বললো এক সময়, জানোই তো তোমার সাথে কথা না বলে থাকতে পারে না। আর আমিও দেখি কথা বলবো রাতে একবার, আর পারলে একবার দেখে আসবো কাল গিয়ে ওকে। আয়েশার চোখে পানি চলে এলো। মেয়ের ওপর জেদের বশে অনেক অত্যাচার করেছেন তিনি। যা করা একদমই উচিত হয়নি তার। এখন খুব অপরাধ বোধে ভুগছেন। আবার মেয়ের ওপর অভিমানও হচ্ছে। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মেয়েটা বিয়ে করলো সাফওয়ানকে।
একটা ঝুঁকি তো এমনিতেই ছিল, তার উপর আরও একটা ঝুঁকি এসে যুক্ত হয়েছে এখন। মরার উপর খড়ার ঘায়ের মতো। তার মেয়ে এই সমস্ত বিষয় সম্পর্কে কিছু জানে কি না সেটাও তিনি জানেন না এখনো। গলা খাকারে দিয়ে আয়েশা অসহায় দৃষ্টিতে রাফসানকে জিজ্ঞেস করলেন, বিদেশের ওই লোকগুলো যদি সাফওয়ানকে ধরে ফেলে তাহলে আমার রুমির কি হবে? ওরা কি আমার রুমির কোনো ক্ষতি করবে? রাফসান আবারও খাওয়া শুরু করে বলল, তুমি তো জানোই মা সাফওয়ান কেমন। ওর নিজের জান চলে যাবে তো রুমির গায়ে কোনো আঁচল লাগতে দেবে না। ওকে এই দিক থেকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, কিন্তু ওর নিজেরই লাইফ রিস্ক এখন। সেরকম কিছু হলে আমরা রুমিকে আমাদের কাছে নিয়ে চলে আসবো, তারপর সাফওয়ানের যা হয় হবে। কিন্তু এখন যেহেতু বিয়েটা হয়ে গেছে তাই এই নিয়ে আর মন খারাপ করে থেকো না মা। সাফওয়ানকে জামাই হিসেবে মেনে নাও, আমিও মেনে নিয়েছি। শুধু শুধু ঝামেলা করলে আমরাও অশান্তিতে থাকবো, ওরা শান্তিতে থাকবে। শুধু শুধু ঝামেলা করলে আমরা অশান্তিতে থাকবো, ওরা অশান্তিতে থাকবে, কিন্তু কোনো সমাধান হবে না। সেটার থেকে ভালো হয় সব কিছু মিটিয়ে নিয়ে একসাথে পথ চলা, বাকিটা আল্লাহ ভরসা। আর সাফওয়ানের যথেষ্ট ক্ষমতা আছে এগুলো প্রিভাইন্ট করার, এখন শুধু অপোনেন্ট পার্টির সাথে কোলাতে পারলেই হলো। সন্ধ্যা রাত, মাগরিবের নামাজের পর রুমাইশা বসে আছে ওর রুমে। সাফওয়ানকে দেখতে ইচ্ছে করছে ভীষণ, কিন্তু সেই লোক সেই যে সকালবেলা এসেছিল একবার, তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। কয়েকবার ফোন দেবে বলেও দেয়নি, লজ্জা লাগছে কেমন যেন। ফোন দিলে যদি সাফওয়ান ভাবে যে বউ তার সঙ্গ পাওয়ার জন্য তরপাচ্ছে, তাহলে ব্যাপারটা খুব লজ্জাজনক হবে। কিন্তু ওর তো আর ভালো লাগছে না। রাত বাড়ছে আর বুকের ভেতর ছটফট করছে ওই ইস্পাত দৃঢ় শরীরটাকে নিজের আলিঙ্গনে বদ্ধ করতে। কিন্তু এ কথা তো কাউকে বলতে পারছে না ও, নিজের ভেতরেই গুমড়ে গুমড়ে মরছে শুধু। রুনিয়ার ব্লাউজ আর পেটিকোট বানানো শেষ, সমস্ত বিকেল জুড়ে এই কাজই করেছেন তিনি। রুমের ভেতর রুমাইশার জন্য আনা শাড়ি আর গহনাগুলোকে পাশাপাশি রেখে নিজের কল্পনায় একবার রুমাইশাকে দেখে নিলেন। রুনিয়ার মুখে তৃপ্তির হাসি ফুটে উঠল যেন। শাড়ি, ব্লাউজ, গয়না আর অন্যান্য কসমেটিক্সগুলো সাফওয়ানের নিয়ে আসা বক্সের ভেতরে রেখে নিজের জন্য আনা শাড়িটাকে একবার হাত বুলালেন রুনিয়া। কাঞ্জিবরম শাড়িটাতে হাত বুলাতে ইচ্ছে করছে শুধু। ছেলের পছন্দের তারিফ করতে হয়। এই শাড়িটা ইফতিয়াফ এখনো দেখেননি, রুনিয়ারগুলোই দেখেছেন শুধু। শাড়িটা রাতের বেলা পরবেন ইফতিয়াকের জন্য ভাবলেন তিনি, তার আগে দেখাবেন না। সাফওয়ান রুমে বর্তমানে সাফওয়ান আর সাফিন বিছানা সাজানোর কাজে আছে। সাদা রঙের বিছানার উপর লাল সাদা মিশেলের 4টা বালিশ রাখা, আর সমস্ত খাট জুড়ে লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে দিচ্ছে সাফিন। বিছানার চারপাশ দিয়ে বেলি ফুলের মালার উপর থেকে নিচ পর্যন্ত সাজানো, ফুলের গন্ধে মোমো করছে চারপাশ। বেডসাইড টেবিলের উপর কিছু রং বেরঙের ছোটখাটো স্বচ্ছ ক্যান্ডেল রাখা। অসম্ভব সুন্দর করে গোছানো রুমটাতে আভিজাত্যের ছাপ। আর এখন এই ফুল দিয়ে সাজানো বিছানাটা যেন রুমের ভেতরের পরিবেশটা পুরোই বদলে দিয়েছে। বিছানা সাজানো শেষে দুই ভাই মিলে বিছানার পাশে এসে দাঁড়িয়ে দেখতে লাগলো বিছানাটাকে। সাফিনের কেন যেন হাসি পাচ্ছে হঠাৎ করে। ঠোঁট টিপে হাসিটা আটকানোর চেষ্টা করেও হাসি আটকাতে পারছে না। মুখের উপর দৃশ্যমান হয়ে ফুটে উঠল তার হাসি। প্যান্টের পকেটে হাত রেখে দাঁড়ানো সাফওয়ান সাফিনের এমন হাসি হাসি মুখটা খেয়াল করলো, তারপর বলল, চিন্তা করিস না, তোরও হবে কিছুদিন পর। এখন বল রিমোর পছন্দ হবে কিনা? বিছানার দিকে ইশারা করে জিজ্ঞেস করলো সাফওয়ান। সাফিন মুচকি হেসে বলল, খুব পছন্দ হবে। আমার ইচ্ছা করছে ওর ওপর লাফিয়ে শুয়ে পড়তে। রমিয়াপুর কথা আর কি বলবো, পছন্দ হতেই হবে। দেবর আর বর মিলে সাজিয়েছে, পছন্দ না হয় যাবে কোথায়। সাফওয়ান হাসল নিঃশব্দে। আজকের রাতটা ওর জীবনের অন্যতম বিশেষ রাত। অন্যতম বললে ভুল হবে, বলা উচিত সবচেয়ে স্পেশাল রাত। এরকম রাত আর কখনো আসবে না। জীবন সঙ্গিনীকে প্রথমবারের মতো নিজের করে পাওয়ার যে মুহূর্ত, সেটা কখনোই মুখে বলে বা কাগজে লিখে প্রকাশ করা যায় না। এই অনুভূতিটা সম্পূর্ণ মানসিক। বিছানার দিকে আরো কিছুক্ষণ তাকিয়ে থেকে সাফওয়ান সাফিনকে বলল, মাকে বল রিমুকে সকাল সকাল খাইয়ে সাজিয়ে গুছিয়ে দিতে। রিমুকে আমার 9টার ভেতরেই নিজের কাছে চাই। সাফিন ভাইয়ের দিকে দুষ্টু চোখে তাকিয়ে বলল, এত তাড়াহুড়ো করছো কেন ভাইয়া? বউ তো তোমারই, কেউ তো আর নিয়ে চলে যাচ্ছে না। যত রাতই হোক রমিয়াপু তোমার কাছেই আসবে, তুমি এত উতলা হইও না। সাফওয়ান মুচকি হেসে বলল,
যেদিন আমার জায়গায় থাকবি সেদিন বুঝবি প্রতিটা সেকেন্ড কেমন ধীরে চলতে থাকে এই রাতে, বউ কাছে পাওয়ার আগ পর্যন্ত। সাফিন হেসে সাফওয়ানের রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল মায়ের কাছে। সাফিনের কথা মতো রুনিয়া ব্যবস্থা নিলেন। এশার নামাজের পরপরই খাবার প্লেটে নিয়ে গেলেন রুমাইশার রুমে। গিয়ে দেখলেন জানালার দিকে তাকিয়ে মন খারাপ করে বসে আছে মেয়েটা। চুলগুলো পিঠময় ছড়ানো, ফুলে ফেপে ওঠা চুলগুলোর জন্য কেশবতী দেখা যাচ্ছে রুমিকে। দরজার শব্দ হলে রুমাইশা পেছনে ফিরে তাকালো। ফুপিকে এই সময় খাবার হাতে দাঁড়াতে দেখে মুখে জোর করে হাসি ফুটিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ফুপি, তুমি এখন আবার খাবার বয়ে নিয়ে এসেছো কেন? আমি নিজেই যেতাম, এখন একবার খাবার বয়ে নিয়ে, তখন একবার খাবার বয়ে নিয়ে গেছো কেন বলো তো? আমি কি বাচ্চা? আর এত সকাল সকাল খাবার আনলে যে? রুনিয়া খাবারের থালাটা টেবিলের উপরে রাখতে রাখতে বললেন, সেই কোন দুপুরে খেয়েছিস? জোহরের আগে। হ্যাঁ, এতক্ষণে তো খিদে লেগে যাওয়ার কথা। রান্না হয়ে গেছে, তাই ভাবলাম তোকে আগে খাইয়ে দিই। রুমাইশা ঠিক আছে বলে ওয়াশরুমের দিকে যেতে নিল হাত ধোয়ার জন্য, কিন্তু রুনিয়া বাধা দিয়ে বললেন, তোর হাত লাগাতে হবে না, তুই বস, এখানে আমি খাইয়ে দিচ্ছি। রুমাইশার মুখে হঠাৎ করে হাসি ফুটে উঠল, সেই সাথে চোখের কোণটা ভারী হয়ে উঠল। মাকে মনে পড়ছে ভীষণ। সকালে একবার কল করেছিল কিন্তু মা ধরেনি, রাগ করে আছে নিশ্চয়ই। মা কথা না বললে ভালো লাগে না ওর। এখন ফুপির এমন আদুরে আচরণে ওর চোখে পড়ে মায়ের মুখটা ভেসে উঠছে বারে বারে। বিছানায় এসে বসলো রুমাইশা। রুনিয়া ওকে মুখে তুলে খাইয়ে দিতে লাগলেন। কয়েক লোকমা খাওয়ার পর পরই ফোন এলো রুমাইশার ফোনে। ফোনটা উঠিয়ে স্ক্রিনে তাকাতেই মনটা খুশিতে ভরে গেল ওর। মা কল দিয়েছেন। রুনিয়াও দেখলেন, রুমাইশার সাথে সাথে তিনিও খুশি হলেন। সাফিন সব বলেছে তাকে কি কি হয়েছে ও বাড়িতে। তিনি নিজেও চিন্তিত ছিলেন আয়েশাকে নিয়ে, কিন্তু আয়েশার কল দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন তিনি। রুমাইশা কল রিসিভ করলো। হ্যালো বলতেই ওপাশ থেকে আয়েশা বলে উঠলেন, মাকে তো ভুলে গেছিস, একবার কল দিয়েছিস ধরিনি, আর একবার কি কল দেওয়া যেত না? অন্যের বাড়ি গিয়ে একদম পর করে দিচ্ছিস আমাকে। বলে কেঁদে উঠলেন আয়েশা। মায়ের কান্না শুনে রুমাইশাও কেঁদে উঠল ডুকরে। তুমি আমার ওপর আর রাগ করে থেকো না মা। তুমি এরকম করলে আমি কিভাবে থাকি বলো? তুমি আমার সাথে কথা না বললে আমি থাকতে পারি না। আমি থাকতে পারি বলো মা? তুমি আমার উপর আর অভিমান করো না মা। আমি ভালো আছি এখানে, আর আল্লাহ চাইলে ভালো থাকবো। সাফওয়ান আমাকে খারাপ রাখবে না মা, তুমি চিন্তা করো না। তুমি যদি আমার উপর রাগ করে থাকো তাহলে আল্লাহ আমার উপর নারাজ হবেন। আমি কি তাহলে সুখে থাকতে পারবো মা? তুমিই বলো। ফুপিয়ে ফুপিয়ে বলল রুমাইশা। আয়েশাও পাশ থেকে কেঁদে উঠলেন ফুপিয়ে। মেয়ের বিরহে তিনি কোনো কিছুতেই শান্তি পাচ্ছিলেন না। এখন মেয়ের গলা শুনে মনটা হালকা করতে পেরে শান্তি শান্তি লাগছে অনেক। মনের ভেতরকার সেই গুমোট আবহাওয়াটা কেটে গেছে নিমেষেই। রাফসান মায়ের পাশেই ছিল। দুজনের এমন পাল্লা দিয়ে কান্না করতে শুনে মায়ের হাত থেকে ফোনটা নিয়ে মাকে বলল, মেয়েটা এমনিতেই দুঃখে আছে আর তুমি ওকে আরও কাঁদাচ্ছ। তারপর ফোনটা কানে নিয়ে হ্যালো বলতেই রুমাইশা আরও জোরে কেঁদে উঠে বলল, ভাইয়া তুমি এসেছো? তুমি কতদিন পরে এসেছো, আর আমি তোমাকে একটু দেখতে পাচ্ছি না। তুমিও কি আমার উপর রাগ করে আছো ভাইয়া? রাফসান রুমাইশার এমন কান্না শুনে তাড়াতাড়ি করে বলল, এই কাঁদছিস কেন? আমাকে কি আর কোনোদিন দেখতে পাবি না? নতুন বিয়ে হয়েছে, হাসি খুশি মুখে থাকবি তা না, কেঁদে কুটে অবস্থা খারাপ করে ফেলছিস। কান্নাকাটি থামা, এভাবে কাঁদলে চোখ ফুলে ছোট হয়ে যাবে, তখন আর দেখতে ভালো লাগবে না। কিন্তু মানুষ নতুন বউ দেখতে আসলে বলবে বউ জাপানিজ। কান্নার মাঝেও হেসে উঠল রুমাইশা। রুমাইশাকে হাসতে দেখে রাফসানও হাসলো। তারপর বলল, কাল আসছি মামি তোর সাথে দেখা করতে, তোর জামাইয়ের সাথেও দেখা করবো, তুই চিন্তা করিস না। ফুপি কোথায়? রুমাইশা কান্না থামালো, কিন্তু ফোপানি যায়নি এখনো মেয়েটার। ফোপাতে ফোপাতেই বলল, এই তো আমার পাশেই বসে আছে, ভাত খাওয়াচ্ছিল আমাকে। রাফসান বলল, ছি ছি, শাশুড়ি হাতে খাচ্ছিস বুড়ি মেয়ে, আবার শাশুড়ির সামনে বাচ্চাদের মতো ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিস। দে ফুপির কাছে দে। রুমাইশা ফোনটা দিল রুনিয়ার কাছে। রুনিয়ার সাথে রাফসান আয়েশা দুজনেই কথা বলল। রুমাইশার মনটা হঠাৎ করে ফুরফুরে হয়ে গেল। কালকে রাতের পর থেকে যে মন খারাপটা বুকের ভেতরে জেঁকে বসেছিল সেটা হাওয়া হয়ে গেল এখন। রুনিয়াও হাসছেন।
আয়েশার সাথে মন খুলে কথা বলেছেন তিনি। আয়েশাও সব রাগ অভিমান ভুলে ভগিনী তুল্য ননদের সাথে কথা বললেন। রুনিয়ার ভালো লাগছে খুব। হালালে আসলেই অনেক বরকত। ঝামেলাটা কেমন মুহূর্তে ঠিক হয়ে গেল। কল কেটে দিয়ে বাকি খাওয়া শেষ করে প্লেট নিয়ে নিচে চলে গেলেন তিনি। আর রুমাইশাকে বললেন অপেক্ষা করতে, তার জন্য আবারও আসবেন তিনি। রুমাইশা ঠিক আছে বলে ফোনটা তুলে হাতে নিল। রুনিয়া রুমের বাইরে যেতেই গ্যালারিতে ঢুকে সাফওয়ানের একটা ছবি বের করলো। সেখানে ওদের বাড়িতে সাফওয়ান রাতে যখন ওর বুকে ঘুমিয়েছিল তখন ছবিটা তুলেছিল। বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে ঘুমিয়ে আছে সাফওয়ান। ওর ঝাঁকড়া চুলগুলো রুমির থুতনি ছুঁয়ে দিচ্ছে। সাফওয়ানের চেহারাটা দেখেই মুখটায় ওর সুখ সুখ অনুভূতিতে ছেয়ে যাচ্ছে। সাফওয়ানকে নিজের কাছে পাওয়ার জন্য বুকের ভেতরটা হাহাকার করছে। সকালবেলার ওই মুহূর্তটা মনে পড়লেই বুকের ভেতর রক্ত ছলকে উঠছে ওর। সাফওয়ানের শক্ত হাতের ওই স্পর্শ, ঠোঁটের প্রতিটা ছোঁয়া ওর মন মস্তিষ্কে গেঁথে গেছে যেন একদম। চোখ বন্ধ করলেই সেগুলো অনুভব করতে পারছে। অসহ্য এক অনুভূতিতে ঘিরে ফেলেছে হঠাৎ করেই ওকে। ফোনটা বিছানার একপাশে ছুঁড়ে ফেলে উপুর হয়ে শুয়ে পড়ল রুমাইশা বিছানায়। তাকিয়ে রইল মেঝেতে রাখা চেয়ারের পায়ের দিকে। এসব আর ভালো লাগছে না ওর। সাফওয়ানের সঙ্গ পাওয়ার জন্য মনটা অস্থির হয়ে আছে। খানিক সময় পার হওয়ার পরেই রুনিয়া হাতে একটা বক্স নিয়ে ঢুকলেন রুমাইশার রুমে। রুমাইশা শোয়া থেকে উঠে বসলো। রুনিয়ার হাতে এমন বক্স দেখে কিছুটা অবাকই হলো রুমাইশা। কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, এটা কিসের বক্স ফুপি? রুনিয়া বক্সটা বিছানার উপরে রাখতে রাখতে বললেন, বলছি আগে গিয়ে উজু করে আয়। রুমাইশা রুনিয়ার দিকে কিছুক্ষণ জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করে ওয়াশরুমে ঢুকলো। তারপর উজু করে বাইরে বেরিয়ে দেখে রুনিয়া বিছানা জুড়ে শাড়ি গহনা সাজিয়ে রেখেছেন। রুমাইশাকে দেখে খুব সুন্দর করে একটা হাসি দিলেন তিনি। রুমাইশার বুকটা কেঁপে উঠল। আজ কি তাদের বাসর হবে? মুখটা হঠাৎ করে গরম হতে শুরু করলো। মাথা আর কান তাপ অনুভূত হলো ওর। এগিয়ে এসে শাড়িটা ছুঁয়ে দিল একবার। রুনিয়া রুমাইশার থুতনিতে হাত দিয়ে উঁচু করে জিজ্ঞেস করলো, পছন্দ হয়েছে? আমার ছেলে সব নিজে পছন্দ করে কিনেছে তোর জন্য। রুমাইশা রুনিয়ার দিকে এক পলক তাকিয়ে আবারও শাড়ির দিকে মন দিল। অসম্ভব সুন্দর শাড়িটা। অজান্তেই মুখে ওর হাসি ফুটে উঠল। রুনিয়া হাসলেন সেটা দেখে। তারপর রুমাইশাকে শাড়ি পরানো শুরু করলেন। সাফওয়ান আর সাফিন চুপচাপ বসে আছে ছাদের রেলিং এর ওপর। সাফওয়ানের পরনে একটা আন্ডার শার্ট আর ট্রাউজার। চুলদারিগুলো অগোছালো হয়ে আছে। চোখে গগলস পরে আছে, মুখে মাস্ক নেই। বাইরে বসলে সব সময় গগলসটা পরে থাকে ও। জল জল চোখ জোড়া অনেক দূর থেকেই দেখা যায়, বরং আরো ভয়ঙ্কর দেখায়। এমন সময় নীরবতা ভেঙে সাফিন বলে উঠল, আজ তোমাদের বাসর, কিন্তু তোমার তো কোনো প্রস্তুতি দেখছি না। একটা পাঞ্জাবি তো পরতে পারতে, কিন্তু তুমি একটা শার্টও পরোনি। এভাবে গেঞ্জি ট্রাউজার পরে বসে আছো। সাফওয়ান আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, আমার কোনো প্রস্তুতি লাগবে না, আমি এমনিতেই প্রস্তুত। সাফিন হাসলো সাফওয়ানের কথায়। ভাইটা তার কখন থেকেই অধৈর্য হয়ে বসে আছে। কত শতবার ছাদে পায়চারি করেছে তার কোনো ঠিকানা নেই। শেষে না পেরে রেলিংয়ে এসে বসেছে তার পাশে। আকাশে তারা দেখতে দেখতে হঠাৎই সাফওয়ানের মনে পড়লো খুব গুরুত্বপূর্ণ কিছু থেকে যাচ্ছে। তড়িৎ গতিতে রেলিং থেকে ছাদের বাইরে নামতে নামতেও বলল, আমি আসছি একটু। তুই তোর রুমে যা, রুমে রেডি হলে আমাকে ছোট্ট করে একটা টেক্সট দিস। তারপরে ঝড়ের গতিতে ছাদ থেকে লাফ দিয়ে নেমে জঙ্গলের ভেতরের দিকে হেঁটে গেল। অন্ধকারে মিশে গেল ও। সাফিন সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দোতলার উদ্দেশ্যে ছাদ থেকে বেরিয়ে গেল। মেরুন রঙা শাড়ির মাঝে সোনার গয়না পরে নতুন বউ সেজে আয়নার সামনে দাঁড়িয়ে আছে রুমাইশা। চেহারায় সামান্য প্রসাধনী ছোঁয়া, চোখে গাঢ় করে কাজল দেয়া, ঠোঁট দুটোতে লালচে কালারের লিপস্টিক। চুলগুলো খোপা করে মাথার ওপর উঠিয়ে দিয়েছেন রুনিয়া। গলায় কানে হাতে শোভা পাচ্ছে সাফওয়ানের সদ্য কেনা কারুকার্য খচিত ভারী গহনাগুলো। অপসরার মতো সৌন্দর্য যেন ঠিকরে পড়ছে রুমাইশার শরীর থেকে। রুনিয়া পাশে দাঁড়িয়ে রুমাইশাকে দেখতে যাচ্ছেন। আগে কখনো শাড়ি পরিহিত অবস্থায় রুমিকে দেখেননি কিনা, আজ হঠাৎ শাড়ি পরে রুমিকে হঠাৎ অনেক বড় বড় লাগছে যেন। অদ্ভুত রকমের একটা স্নিগ্ধতা সমস্ত মুখে লিপটে আছে ওর। এমন সময় দরজার কড়া নড়ার আওয়াজ পাওয়া গেল। হঠাৎ বাইরে থেকে সাফিন বলে উঠল, ভেতরে আসার অনুমতি আছে?
রুনিয়া ভেতরে আসতে বললেন ওকে। সাফিন ভেজানো দরজাটা খুলে ভেতরে পা রাখলো। রুমাইশাকে দেখেই চোখ কপালে উঠল ওর। অবাক হয়ে রুনিয়ার দিকে একবার তাকিয়ে আবারও রুমাইশার দিকে নজর ফিরে বলে উঠল, আপু কি সুন্দর লাগছে তোমাকে। আমার ভাই এমনিতেই হাঁসফাঁস করছে, এইবার তোমাকে দেখলে দম বন্ধ হয়ে মরেই যাবে বেচারা। রুনিয়া হেসে উঠলেন। রুমাইশা লজ্জা পেয়ে হাসি হাসি মুখটা নিচের দিকে করলো। সাফিন মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, আপুর গোছানো শেষ হলে আপুকে দিয়ে আসো, তোমার ছেলে আর তর সইছে না। রুনিয়া হাসলেন। সাফিন রুম থেকে বেরিয়ে নিচে গেল। সোফায় ইশতিয়াক আহমেদ বসে আছেন। বাবার সাথে গল্প করা ছাড়া আর কিছু করা নেই আপাতত। সিঁড়ি দিয়ে নামতে নামতে সাফওয়ানের ফোনে ছোট্ট করে একটা মেসেজ লিখে সেন্ড করে দিল সাফিন। রুনিয়া রুমাইশাকে আরও একটু গোছগাছ করে দিয়ে বাইরে নিয়ে এলেন। হল রুমে ইশতিয়াক আর সাফিন বসেছিল সোফায়, সেখানেই নিয়ে গেলেন ওকে। ইশতিয়াক তো রুমাইশাকে দেখে চমকে গেলেন এক্কেবারে। হেসে বলে উঠলেন, এইটা কি আমাদের সেই রুমি? আমার মেয়ে থেকে আমার বৌমা হয়ে তো তুমি বড় হয়ে গেছে, তাকে আর চেনাই যাচ্ছে না। ছোট্ট রুমি ছোটবেলায় যার কোলে বসে হাড়ি পাতিল খেলতো, এখন তারই জন্য সত্যিকারের হাড়ি পাতিল নিয়ে নাড়াচাড়া করবে। এটা তো একটা অদ্ভুত রকমের সুন্দর ব্যাপার। রুমাইশা লজ্জা পেল ইশতিয়াকের কথায়। আজ প্রতি পদে পদে লজ্জা পাচ্ছে ও। এখন কোনো মতে লোকচক্ষুর আড়াল হতে পারলেই বেঁচে যায় যেন। নিচে আরও কিছুক্ষণ থেকে রুমাইশাকে নিয়ে রুনিয়া ছাদের দিকে এগোলেন। ছাদের রেলিং জুড়ে নীল আর সোনালি রঙা মরিচবাতি জ্বালানো। সাফিনা সাফওয়ান সন্ধ্যা ধরে এইসবই করেছে। ছাদটা আজ অন্যান্য দিনের তুলনায় ছিমছাম দেখাচ্ছে। রুমাইশার বাহু ধরে হেঁটে হেঁটে চিলেকোঠার কামরাটার কাছে এগিয়ে গেল রুনিয়া। প্রতিটা কদমের সাথে সাথে রুমাইশার বুকের ভেতরটা ধক ধক ক্রমে ক্রমে বেড়ে যেতে লাগলো। প্রবল উত্তেজনায় হঠাৎ করেই গা ঘামতে শুরু করেছে ওর। রুনিয়া ওকে দরজার কাছে রেখে চোয়ালটা 2 আঙুল দিয়ে একটু টেনে দিয়ে নিচে চলে গেলেন। রুমাইশা একা দাঁড়িয়ে আছে দরজার সামনে। নিঃশ্বাস পড়ছে ওর ঘন ঘন। এমন তো নয় যে এই প্রথমবারও সাফওয়ানের কাছে যাচ্ছে। এর আগেও তো সাফওয়ানের কত কাছাকাছি থেকেছে ও, কিন্তু তখন তো এমন হয়নি। তাহলে এখন কেন এমন হচ্ছে? সাহস সঞ্চয় করে দূরে দূরে বুক নিয়ে ভেজানো দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। ডিম লাইট জ্বালানো ঘরে একটা, কিন্তু ঘর তো ফাঁকা। সাফওয়ান গেল কই? ভেতরে ঢুকে ধীর পায়ে বিছানার দিকে এগোলো। সাদা রঙের বিছানার ওপর বড় বড় গোলাপের পাপড়িগুলো ফুটে আছে। বেলি ফুলের গন্ধে চারপাশটা ভরে উঠেছে একেবারে। ডিম লাইটের নীলচে আলোয় ঘরটা যেন এক স্বপ্নময় পরিবেশের সৃষ্টি হয়েছে। বিছানা থেকে চোখ সরিয়ে সাফওয়ানের বুক শেলফের দিকে এগোলো রুমাইশা। এক রাতে এই ঘরটাতে আসার অপরাধেই মুহূর্তে বসেছিল। সেদিনও এই বুক শেলফের কাছে এসেছিল কৌতূহল মেটাতে। আজ আবারও এসেছে, কিন্তু সেদিন আর এদিনের ভেতর বিস্তর ফারাক। বুক সেলফে চোখ বুলাতে বুলাতে একটা মোটা কালো মলাটের ডায়েরির দিকে হঠাৎ করেই নজর আটকে গেল রুমাইশার। শেলফের এক কোনায় বীর দর্পে অবস্থান করছে সেটা। রুমাইশা হাত বাড়িয়ে সেটা ধরতে নিতেই পেছন থেকে এক পুরুষালী কণ্ঠ কানে এলো। চকিতে পেছনে ফিরে তাকালো রুমাইশা। উদ্ভ্রান্তের মতো দরজায় দাঁড়িয়ে আছে সাফওয়ান। ঘামে গায়ের সাদা রঙের আন্ডারশার্টটা ভিজে চপচপে হয়ে গেছে। গায়ের সাথে লেপ্টে আছে সেটা, হাঁপাচ্ছে ও। হাতে ওর এক গুচ্ছ ধপধপে সাদা রঙের অর্ধপ্রস্ফুটিত গোলাপ। চোখ দুটো রুমাইশার মুখের ওপর নিবন্ধিত। সোনালি পাড়ের মেরুন রঙা শাড়িতে রুমাইশাকে দেখে অবাক হয়ে তাকিয়ে রইল সাফওয়ান। স্নিগ্ধতায় পরিপূর্ণ মুখটা দেখে মনটা শান্তিতে ছেয়ে গেল ওর। এতক্ষণে দৌড়ঝাঁপে হওয়া কষ্টটা নিমেষেই উধাও হয়ে গেল সাফওয়ানের। রুমাইশার কাজল কালো চোখ দুটোর দিকে অপলকে তাকিয়ে রইল ও। নীলচে আলোয় ঠোঁটের গ্লাসটা চকচক করছে। স্বপ্নময়ীর মতো সুন্দর লাগছে আজ সেই মুখে। সাফওয়ান ধীর পায়ে এগিয়ে গেল রুমাইশার দিকে। সাফওয়ানের এই উদ্ভ্রান্ত চেহারা দেখে হঠাৎ করেই খুব মায়া মায়া হয়ে গেল রুমাইশার মনটা। ভ্রু দুটো ওপরে উঠিয়ে সাফওয়ানের কাছে দ্রুত পায়ে এগিয়ে এলো। তারপর ঘামে জপজপে শরীরটাকেই জড়িয়ে ধরলো আষ্টপৃষ্টে। সাফওয়ানের খড়মাক্ত বুকে মুখ লুকিয়ে নিল আলতো করে। ঘাম লেগে গেল ওর মুখের ডান পাশটাতে। সাফওয়ান রুমাইশার এমন হঠাৎ আলিঙ্গনে চমকে গেল। শরীরের ঘামটা রুমাইশার ওই সুন্দর মুখে লেগে যাচ্ছে, শাড়িতেও লাগছে হয়তো। ছোট দুটো হাত দিয়ে সাফওয়ানের পিঠ আঁকড়ে ধরে রেখেছে রুমাইশা। সাফওয়ান একবার ভাবলো রুমাইশাকে চাড়িয়ে ফ্রেশ হয়ে আসবে, কিন্তু রুমাইশা যেন ওর মনের কথাটা টের পেল। জড়িয়ে ধরা অবস্থাতেই মৃদু গলায় বলে উঠল, ফ্রেশ হতে হবে না, আপনি এভাবেই থাকুন।
তারপর আলিঙ্গনটা আরো দৃঢ় করলো। সাফওয়ান মৃদু হাসলো রিমুর এমন কর্মকাণ্ডে। হঠাৎই রুমাইশার বাহুতলে হাত দিয়ে উঁচু করে নিজের সমান উচ্চতায় করে নিল ওকে। তারপর বাহুতল থেকে হাত সরিয়ে রিমুর কোমরটা আঁকড়ে ধরে মুখটা নিজের মুখের কাছে এনে চোখে চোখ রাখলো। তারপর চোখ না সরিয়েই এক হাত দিয়ে রিমুকে নিজের সাথে মিশিয়ে ধরে রেখে ফুল ধরা অন্য হাতটা দিয়ে দরজাটা ভেজিয়ে লক করে দিল সাফওয়ান। রুমাইশাকে ওইভাবে উঁচু করেই ফুল ছড়ানো বিছানায় নিয়ে এলো সাফওয়ান। তারপর নিচু হয়ে রুমাইশাকে বিছানায় বসিয়ে দিল। মেঝেতে পা ঠেকিয়ে বিছানায় বসলো রুমাইশা। রিমুকে বসিয়ে আবারও সোজা হয়ে দাঁড়ালো সাফওয়ান। হাতের ফুলের তোড়াটা টেবিলের ওপর রেখে এক টান দিয়ে ঘামে ভেজা গেঞ্জিটা খুলে ফেললো। তারপরে ফুলের তোড়াটা আবারও হাতে নিল। তারপর ধীর গতিতে হেঁটে রুমাইশার একেবারে কাছে একদম সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়লো মেঝেতে। রুমাইশা ভ্রুদুটো উঁচু করে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। সাফওয়ান সেই ধপধপে সাদা গোলাপের তোড়াটাকে দুই হাতে নিয়ে বাড়িয়ে ধরলো রুমাইশার দিকে। তারপর মুগ্ধ নয়নে তাকিয়ে জড়ানো গলায় বলে উঠল, আমার দিকে দেখো রিমু, আমি জঙ্গলি বন্য। আমি এক রাতে নিজের বিছানায় কাটাই, অন্য রাতে কাটে আমার জঙ্গলের সাথে সাথে ঠান্ডা মাটিতে, হয়তো নদীর পাড়ের কাদা মাটিতে। আমার জীবনের সমস্ত অলিগলিতে এক বিন্দু পরিমাণও কোমলতা নেই। আমার এই পাথরের হৃদয়ের ভেতরে কোথাও যদি কোনো মোলায়েম অংশ থেকে থাকে, তাহলে সেটা তোমার জন্য। তুমি এই পৃথিবীতে আসার পর জীবনের প্রথম যেদিন তোমাকে আমি ছুঁয়েছিলাম, সেদিন আমি নিজেও জানতাম না যে এই ছোঁয়াটা সারা জীবনের জন্য বাধা পড়ে যাবে। আমি যেদিন এই দেশ ছেড়ে সারা জীবনের জন্য চলে যাওয়ার প্রতিজ্ঞা নিয়ে বাড়ির বাইরে পা রেখেছিলাম, সেদিন এই সমস্ত পৃথিবীর মাত্র 2টা মানবীর জন্য আমার বুকের ভেতরে তখন সৃষ্টি হয়েছিল আমার জন্মদায়িনী মা আর তুমি। আমি কখনোই আমার এই জীবনের সাথে তোমাকে জড়াতে চাইনি, কিন্তু সেদিন রাতে আমি যখন তোমাকে মেরে ফেলতে বসেছিলাম, সেদিন তোমার ওই অসহায় চাহনির ভেতর কিছু একটা দেখেছিলাম। আমি দেখেছিলাম আমার একমাত্র আশ্রয়স্থল, যার কাছে আমি নির্দ্বিধায় নিজের সমস্ত শরীর, মন, প্রাণ সঁপে দিতে পারি। আমি জানি না আমার কেন এমন মনে হয়েছিল, কিন্তু সেদিন আমার মনটা আমাকে বারবার ডেকে বলেছিল যে এই মানবীটাই সম্পূর্ণই আমার, অন্য কারো না। একে আমি যা ইচ্ছে করতে পারি, চাইলে মেরে ফেলতে পারি, চাইলে বাঁচিয়ে রাখতে পারি, বা চাইলে ভালোবাসতে পারি অনেক অনেক। সাফওয়ান আরও একটু এগিয়ে এলো রিমুর কাছাকাছি। এগিয়ে এসে রুমাইশার হাতটা ধরে গোলাপের তোড়াটা ওর হাতের মুঠিতে দিয়ে দিল। রুমাইশা যন্ত্রমানবীর মতো হাতে নিল সেটা। চোখ দুটো ওর এখনো আটকে আছে সাফওয়ানের মুখের দিকে। সাফওয়ান ওর মনের কথাগুলো কখনোই খোলসা করেনি ওর সামনে এখনো অবধি। আজ নিজে থেকেই ভেতরের সব কথা বের করে দিচ্ছে ও। রুমাইশা মুখিয়ে আছে সেগুলো শোনার জন্য। রুমাইশা ফুলটা নেওয়ার পর সাফওয়ান দু হাতে রিমুর কোমরটা জড়িয়ে ধরে রিমুকে নিজের দিকে আরো টেনে নিয়ে এসে মাথাটা সযত্নে রাখলো ওর উরুর ওপর। তারপর ধরা গলায় বলে উঠল, আমার জীবনের একমাত্র স্নিগ্ধতা তুমি। আমাকে দেখো একবার, আমি অস্বাভাবিক মরুভূমি আমি, আর সেই মরুর বুকে তুমি এক পশলা বৃষ্টির মতো, যার বর্ষণ হতে হতে এখন মরুর বুকে কানায় কানায় পানি পূর্ণ স্থায়ী ঝিলে পরিণত হয়েছে। আমার রুক্ষ জীবনে তুমি তোমার সমস্ত কোমলতা ঠেলে দিয়েছ। আমার এই রুক্ষতার একমাত্র সমাধান তুমি, আমার সমস্ত সমস্যার অবসান তুমি। আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ তোমাকে আমার জীবনের সাথে জড়িয়ে দেওয়ার জন্য। এই মস্ত পৃথিবীতে তুমি আমার এক টুকরো শান্তি, যা অন্য কোথাও আমি কখনো পাবো না। আমার ঘর তুমি, আমার গন্তব্য তুমি। সারা জীবন আমার একমাত্র সুখের উৎপত্তি স্থল হয়ে থেকো আমার। তোমাকে নিরাশ করবো না কখনো। আমার আদর, ভালোবাসার, দায়িত্ব, কর্তব্য, শ্রদ্ধা কোনোটার কোনো কমতি অনুভব করতে দিব না তোমাকে কখনোই। যদি কখনো বিন্দু মাত্র কমতি অনুভব করো, আমার উপর কখনো যদি অসন্তুষ্ট হও, তাহলে চাইলে আমাকে সেদিন সেখানেই মেরে ফেলে দিও, কিন্তু কোনো কারণে কখনো আমাকে ছেড়ে যেতে চেও না। তোমার বিরহে মৃত্যুর চেয়ে তোমার হাতে তোমার কোলে মৃত্যুবরণ করতে আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করব। সাফওয়ান রুমাইশার কোমরটা আরো শক্ত করে আঁকড়ে ধরলো। রুমাইশা সাফওয়ানের দেওয়া ফুলগুলো পাশে রেখে ওর চুলগুলোতে হালতো করে হাত বুলিয়ে দিল। দুই হাত দিয়ে সাফওয়ানের চোয়াল ধরে মুখটা তুলে নিজের দিকে ফিরালো।
তারপর আলতো করে ওর কপালে নিজের কোমল ঠোঁট জোড়া ছোয়ালো। সাফওয়ান চোখ বুড়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লো একটা। কপাল থেকে নিজের ঠোঁট সরিয়ে সেখানে এবার নিজের কপাল ঠেকিয়ে রুমাইশা বলে উঠল, আপনার এই অস্বাভাবিকতাই আমাকে বারবার আপনার কাছে ছুটে আসতে বাধ্য করে। আপনার ওই উজ্জ্বল চোখ দুটোতে কি আছে আমি জানি না। ওই চোখ দুটোর দিকে তাকালেই আমার শরীর শিউরে ওঠে। বারবার আপনার প্রেমে পিছলে পড়ে যেতে বাধ্য করে ওরা আমাকে। আপনার এই রুক্ষতাই আমার শান্তি। আপনার ওই জলজলে চোখ দুইটা আমার দুর্বলতা। ওই চোখে তাকিয়ে আমি সমস্ত বাধা পেরিয়ে আপনার কাছে ছুটে চলে আসতে পারি। আপনার এই শক্ত হাতের বন্ধনই আমার অহংকার। এই বন্ধন ছিন্ন করার ক্ষমতা সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারণ নেই, হবেও না কখনো। মৃত্যুর আগ পর্যন্ত এই বন্ধন কখনো আলগা হতে দেব না আমি। আপনার প্রতিটা পদক্ষেপেই আমার কাছে আপনার ভালোবাসা, আদর, শ্রদ্ধা, আপনার জঙ্গলিপনা, আপনার সত্তা। আপনার মতো করেই আপনার জঙ্গলিপনাকে আপন করে নিয়েছি আমি। আপনার জঙ্গলিপনা নিয়ে কোনো আক্ষেপ নেই আমার। আমি আপনার পুরোটাকেই চাই সব সময়। কোনো অংশ বাদ দিয়ে আপনাকে আমি কল্পনাও করতে পারি না। আপনার এই বন্য স্বভাব আমার কাছে আপনার ভালোবাসারই বিশাল বড় একটা অংশ। এই বন্য স্বভাবের জন্য আপনি অনুশোচনা করলে এটা হবে আমার ভালোবাসার প্রতি অপমান। আমি আপনার এই পুরো আপনিটাকেই ভালোবাসি। আর আমার ভালোবাসার কোনো অংশ নিয়ে কেউ অনুশোচনা করলে সেটা মোটেও ভালো হবে না। এই কথাটা মাথায় রাখবেন আমার ব্যক্তিগত জঙ্গলি পুরুষ। সাফওয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। চোখের কোণটাতে চিকচিক করছে সুখের তরল। রুমাইশার হাত দুটো নিজের হাতের মুঠির ভেতরে নিয়ে শক্ত করে ধরে গাঢ় করে চুমু খেলো হাতের উপরিভাগে। তারপর মেঝে থেকে ধীর পায়ে উঠল। অর্ধনগ্ন দেহের ঘামগুলো শুকিয়ে এসেছে প্রায়। হেঁটে হেঁটে ওর স্টাডি টেবিলের ওপরে ডান পাশে রাখা নেভি ব্লু রঙা ছোট লেদারের ব্যাগটা হাতে নিয়ে আবারও ফিরে আসলো রুমাইশার কাছে। অতঃপর হাতের ব্যাগটা রুমাইশার ডান হাতের মুঠিতে ধরিয়ে দিল সাফওয়ান। তারপর বলল, দেনমোহর পরিশোধ। তারপর নিজের ইস্পাত দৃঢ় দুই হাতের পাঞ্জার ভেতরে রুমাইশার ফোলা ফোলা নরম চোয়াল দয়ে আলতো করে ধরে নরম গলায় বলল, এখন আমাদের নতুন জীবনের জন্য সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করতে হবে। তিনি চেয়েছেন বলে আজ আমরা আমাদের সম্পর্কটাকে আমরা হালাল করতে পেরেছি। উঠো। এরপর হেঁটে গিয়ে রুমের ডান পাশের দেয়ালে থাকা কাবার্ডের ভেতর থেকে দুটো জায়নামাজ বের করলো সাফওয়ান, সাথে একটা কালো রঙা লং হিজাব। এগুলো সেই কবেই কিনে রেখেছিল, তখনও ভাবেনি এত দ্রুত এগুলো কাজে লাগবে। সাফওয়ান জিজ্ঞেস করলো রুমাইশাকে যে ওর উজু আছে কিনা। রুমাইশা হ্যাঁ বোধক মাথা নাড়ল। সাফওয়ান জায়নামাজ দুটো আর হিজাবটা রুমাইশার হাতে দিয়ে ওয়াশরুমে গেল উজু করতে। সাফওয়ান উজু করে বের হয়ে এসে কাবার্ড থেকে একটা সাদা পাঞ্জাবি বের করে পরে নিল। সাফওয়ান জায়নামাজের পাটি পাতলে তার পেছনেই পাটি পাতল রুমাইশা। তারপর দুইজন 2 রাকাত নফল নামাজ পড়ল। নামাজ শেষে সালাম ফিরিয়ে মোনাজাত শেষ করে সাফওয়ান পেছনে বসা রুমাইশার দিকে বসা অবস্থাতেই ঘুরে বসলো। তারপর ওর মাথা থেকে হিজাব খুলে চুলে হাত বুলিয়ে দিতে দিতে দোয়া পড়ল কিছু। দোয়া পড়া শেষ হলে ফু দিল রুমাইশার কপাল বরাবর। এরপর রুমাইশার গাল দুটো ধরে প্রেমময় কণ্ঠে বলে উঠল,